হাজার শিশু মরে, জাতিসংঘ কি করে? হাজার হাজার ফিলিস্তিন মরে, জাতিসংঘ কি করে? জাতিসংঘ কি করে? হাজার হাজার শিশু মরে। আজ সারা দেশে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে ছাত্র জনতার ঢল, বিশ্বকে গাজার পাশে দাঁড়ানোর আহ্বান। এই আল-আকসা জেরুজালেম মুসলমানদের পিতৃপুরুষের সম্পত্তি, যারা মুসলমানদেরকে বিরত রাখার জন্য, বিতাড়িত করার জন্য চক্রান্ত করছে, তোমরা জেনে রাখো আমরা এই অন্যায় মেনে নেব না ইনশাআল্লাহ। মহাকাশ গবেষণায় যুক্ত হলো বাংলাদেশ, নাসার সঙ্গে সমঝোতা স্মারক সই, নারায়ণগঞ্জ ইকোনমিক জোনে প্লট কিনল সুইডিশ কোম্পানি। মোদির প্রতিশ্রুতি অনুযায়ী ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেবে সরকার, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে কথা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। 29 এপ্রিল শুরু হজ ফ্লাইট, অনিশ্চিত 10,500 যাত্রা, ব্যর্থ হলে 21 এজেন্সির লাইসেন্স বাতিল সহ মামলার হুঁশিয়ারি। এবার আরও উৎসবমুখর পরিবেশে হবে পয়লা বৈশাখ উদযাপন, থাকবে না নিরাপত্তা নিয়ে বাড়াবাড়ি, 10 এপ্রিল শোভাযাত্রার নাম চূড়ান্ত। বাংলাদেশি পণ্যে উচ্চ শুল্কের সমালোচনায় নোবেলজয়ী মার্কিন অর্থনীতিবিদ, পোশাক শিল্পের বিরূপ প্রভাবের সংখ্যা, বাড়বে জীবনযাত্রার ব্যয়। এবং শান্তকে অধিনায়ক রেখে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ টেস্ট দল ঘোষণা, তরুণদের জয় জয়কার, অভিষেকের অপেক্ষায় তানজিম সাকিব। দর্শক, আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায় শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। গাজায় চলমান গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত বিএনপির প্রতিবাদ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তবে এ ইস্যুতে প্রতিবাদের নামে কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে সে ব্যাপারে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান। এদিকে প্রতিবাদের নামে যারা লুটপাট চালিয়েছে তারা ৭১-এর স্বাধীনতাকেও কলঙ্কিত করেছে বলে মন্তব্য করেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তন্দ্রা তারুণের প্রতিবেদন। গাজা ও রাফায় সংঘটিত গণহত্যার বিরুদ্ধে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকালে রাজ্য ভাস্কর্যে জড়ো হতে থাকে ছাত্রদলের নেতাকর্মীরা। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ে জমায়েত, স্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ, প্রতিবাদী কণ্ঠে উঠে আসে মানবতার পক্ষে অবস্থান। ফিলিস্তিনের পতাকা হাতে গলায় প্রতিবাদের সুর, ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে জানান তীব্র নিন্দা। তাদের চাওয়া দ্রুত বন্ধ হোক এমন নৃশংস গণহত্যা। নারী ও শিশুদের নির্বিচারে হত্যাকে স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন বলে উল্লেখ করেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। হত্যাকারীদের বিরুদ্ধে এক হতে বিশ্ব মানবতার প্রতি আহ্বান জানান তারা। ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে, তার মধ্যে বেশিরভাগই হলো নারী ও শিশু। এই ইসরায়েল দখলদার ইসরায়েলের এই আগ্রাসী গণহত্যাকে ছাত্রদল ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে, ঘৃণা জানাচ্ছে, আমাদের নিন্দা জানানোর কোনো ভাষা নেই। এই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ইসরায়েলের বিষয়ে জাতিসংঘের ভূমিকা প্রশ্নবিদ্ধ উল্লেখ করে গণহত্যা ও হামলা বন্ধ না হওয়া পর্যন্ত প্রতিবাদ অব্যাহত রাখার আহ্বান জানান। তবে ইসরায়েলি পণ্য বর্জনের নামে বিশৃঙ্খলাকারীদের দমনে সরকারকে আরো কঠোর হওয়ার তাগিদ দেন তিনি। ইসরায়েলের সমস্ত পণ্য আমরা বর্জন করব, তার মানে এই না যে আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করব। গতকালকে বাংলাদেশে কিছু স্থাপনায় হামলা হয়েছে, আমরা তার নিন্দা জানাই এবং এখানে আমরা বলতে চাই সরকারের ব্যর্থতা এখানে লক্ষণীয়, আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা এখানে লক্ষণীয়। তাদের উচিত ছিল আগের থেকে এখানে সতর্কতা অবলম্বন করা। একই দাবিতে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে হওয়া নাগরিক সমাবেশের বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, প্রতিবাদের নামে যারা হামলা ভাঙচুর চালায় তারা ৭১-এর স্বাধীনতাকেও কলঙ্কিত করেছে। যারা করেছে তারা মানবতার কলঙ্ক, তারা জাতিগতভাবে আমাদের যে গৌরব, আমাদের যে অহংকার করার মতো মুক্তিযুদ্ধ, আমাদের মানবতার সপক্ষে যে প্রতিবাদ, সেটাকে তারা কলঙ্কিত করেছে। এছাড়া রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসূচি করে ছাত্রদল। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। প্যালেস্টাইনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে মুখর নানা শ্রেণী পেশার মানুষ। বিভিন্ন ছাত্র ও সামাজিক সংগঠন বিক্ষোভ মিছিল এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান সহ নানা কর্মসূচি পালন করে। এ সময় বিশ্বকে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানায় তারা। জান্নাতুল মোহনাকে সঙ্গে নিয়ে নিয়াজ মোর্শেদের রিপোর্ট। ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েল কর্তৃক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে ইসলামী ছাত্র শিবির। বুধবার বিকেলে শাহবাগ থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি প্রেস ক্লাব হয়ে বায়তুল মোকাররমে এসে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে ছাত্র শিবির। সমাবেশে ছাত্রনেতারা ইসরায়েল কর্তৃক হামলার নিন্দা জানান। তোমাদের এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড এক্ষুনি বন্ধ করতে হবে। এই ইসরায়েলি গণহত্যাকারী, এই জায়নিস্ট, তারা বিগত 20 দিন আমাদের 1390 জন ভাইদেরকে তারা হত্যা করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। 80 টাকা হটিয়েছি। আমরা সাবধান করতে চাই সারা বিশ্বের মুসলমানদেরকে আমরা ঐক্যবদ্ধ করে আমরা মার্চ টু ফিলিস্তিন অভিমুখে রওনা দিয়ে আমাদের বাইতুল আকসাকে আমরা স্বাধীন করব ইনশাআল্লাহ। আর শিবিরের সেক্রেটারি জেনারেল ইসরায়েলি পণ্য বয়কট করার আহ্বান জানিয়ে বলেন, ইসরায়েলকে যারা এই হত্যাযজ্ঞ করার জন্য সহযোগিতা করছে তারাও মানবতা বিরোধী। তোমরা এহেন কর্মকাণ্ড থেকে বিরত যদি না হও, আমরা মুসলিম সারা পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমানের সমুচিত জবাব দেব ইনশাআল্লাহ। ইসরায়েলের পণ্য, আমেরিকার পণ্যগুলো আমাদের বয়কট করতে হবে। তাদের প্যারালাল পণ্যগুলোকে আমাদেরকে অন করে ব্যবহার করতে হবে। এদিকে রাজু ভাস্কর্য থেকে 6 দফা দাবিতে আজাদ প্যালেস্টাইনের ব্যানারে পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাত্রা করে শিক্ষার্থীরা। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় 5 সদস্যের একটি প্রতিনিধি দল স্মারকলিপি দেয়। এদিকে একই দাবিতে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজেয় বাংলায় অবস্থান কর্মসূচি পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনো ব্যক্তি বা দলের সঙ্গে সম্পর্ক না রাখার প্রতিশ্রুতি অনুযায়ী এগিয়ে যাবে বাংলাদেশ, জানালেন প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান। জানান, জাতিসংঘকে কেন্দ্রে রেখেই মিয়ানমারের রোহিঙ্গাদের মানবিক পরিস্থিতি উন্নয়নে বাংলাদেশ কাজ করছে। এ সময় গাজায় নির্মম গণহত্যার প্রতিবাদের আড়ালে ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চলমান বিনিয়োগ সম্মেলনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা বলেও জানান তিনি। সাইফুল রিপনের প্রতিবেদন, জানাচ্ছেন নাফিয়া ফারজানা। রোহিঙ্গা প্রত্যাবাসন ও মিয়ানমারে মানবিক সহায়তা চ্যানেল তৈরির কার্যক্রম নিয়ে ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান। কথা বলেন বিমস্টেক সামিটে প্রধান উপদেষ্টার অংশগ্রহণ, আঞ্চলিক সহযোগিতা চুক্তি সই এবং সাইডলাইনে বিভিন্ন দেশের সরকার প্রধানের সঙ্গে বৈঠক নিয়েও। ডক্টর খলিলুর রহমান জানান, প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ঈদ যাতে রোহিঙ্গারা নিজ ভূমিতে করতে পারে সে প্রচেষ্টা শুরু হয়েছে। এরই মধ্যে 1,80,000 রোহিঙ্গার পরিচয় নিশ্চিত করেছে মিয়ানমার। আরও 5.5 লাখ রোহিঙ্গার পরিচয় নিশ্চিতে পর্যালোচনা চলছে। কারা প্রত্যাবাসিত হবেন সেটার জন্য আমাদের মিয়ানমারের কাছ থেকে ভেরিফিকেশনটা নিতে হচ্ছে। এই ভেরিফিকেশনের প্রক্রিয়াটা 2018 সালে মিয়ানমারের সঙ্গে যে আমাদের দ্বিপাক্ষিক চুক্তি হয় সেই চুক্তি মোতাবেক হয়েছে। সুতরাং এটা একটা ভ্যালিড চুক্তি, যাতে দ্রুততম সময় তারা যেতে পারেন আমাদের প্রচেষ্টা থাকবে সেটাই। তিনি আরও বলেন, মিয়ানমারে মানবিক উন্নয়নে আরাকান আর্মির সঙ্গে সরকারের আলোচনা হলেও এ নিয়ে জাতিসংঘকে কেন্দ্রে রেখেই কাজ করছে বাংলাদেশ। মিয়ানমার সরকারের সঙ্গে আলাপ করেই আমি সেক্রেটারি জেনারেলের কাছে গিয়েছি এবং তাকে আমরা বলেছি যে রাখাইনের যে মানবিক সমস্যা, যে সংকট, সেইটা মোকাবেলার জন্য আন্তর্জাতিক সাহায্যের বিকল্প নাই। দেশে বিনিয়োগ সম্মেলন চলাকালে গাজা গণহত্যা প্রতিবাদের আড়ালে একটি চক্রের হামলা লুটপাটকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন প্রধান উপদেষ্টার এই প্রতিনিধি। গাজাতে ইসরায়েলের কর্মকাণ্ডের সারা বিশ্ব বিবেক ক্ষুব্ধ এবং বাংলাদেশে তার প্রতিক্রিয়া খুব স্বাভাবিক। কিন্তু আমার কাছে সবচাইতে বেদনাদায়ক যেটা মনে হয় যে আমাদের ঘরের উপর একটা গাজা বসে আছে। প্রশ্নের জবাবে ডক্টর খলিলুর রহমান জানান, সার্ককে পুনরায় সক্রিয় করতে পদক্ষেপ নিচ্ছে সরকার। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়টি প্রধান উপদেষ্টা ও নরেন্দ্র মোদীর বৈঠকে তুলে ধরা হয়েছে, তবে চূড়ান্ত কথাবার্তা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। বলেন, অভ্যন্তরীণ বিষয় নিয়ে দুদেশকেই অস্বস্তিজনক বক্তব্য পরিহার করতে হবে। জান্নাতুল মোহনার রিপোর্ট, জানাচ্ছেন ইউসুফ ভুইয়া। মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে শেখ হাসিনাকে প্রত্যার্পণের বিষয় তোলা হয়, তবে চূড়ান্ত কোনো কথা হয়নি।
এটা নিয়ে চূড়ান্ত কোনো কথাবার্তা হয়নি, কাজে আমরা এটাকে এখানেই রাখি। আমরা তো তাদের কাছে চেয়েছি যে ফেরত দেওয়া হোক, তাকে বিচারের সম্মুখীন করা হয়েছে। এ সময় উত্তেজনা সৃষ্টি করে এমন অস্বস্তিকর কর্মকাণ্ড পরিহার করা উচিত বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। আমরা নিজেরাও এই পয়েন্টে একমত। এটা আসলে যে একতরফাভাবে হচ্ছে তা তো না। হয়তো আমাদের কেউ কেউ বলছেন যেটা আসলে তখন তাদের না বলাই ভালো, অনর্থক সমস্যার সৃষ্টি করা। একই কাজ ভারত থেকে হয়ে থাকে। তিস্তার পানি বন্টন চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের অগ্রাধিকারের এই ইস্যুতে ভারত চীন দুদেশকেই বিবেচনা করা হচ্ছে। ভারতের সাথে সহযোগিতা সম্ভব, চীনের সাথেও সম্ভব, কোনোটাতেই কোনো বাধা নেই। আমরা দেখব যে কোন দিকে, কোন প্রজেক্টে কোন দিক থেকে সহায়তা নিলে আমাদের জন্য সুবিধা হবে এবং সেই অনুযায়ী ওয়াটার রিসোর্স মিনিস্ট্রি তাদের কার্যকলাপ করবে। জাতীয় নির্বাচন নিয়ে ভারতের তাগিদ প্রসঙ্গে প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, দ্রুত নির্বাচন দেওয়া বর্তমান সরকারের অঙ্গীকার। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। ৫৪তম দেশ হিসেবে মহাকাশ গবেষণা ক্লাব নাসায় নাম লেখালো বাংলাদেশ। মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দুপক্ষের মধ্যে চুক্তি হয়। এদিকে নারায়ণগঞ্জ অর্থনৈতিক জোনের প্লট নিয়েছে সুইডিশ কোম্পানি, আর $1 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। বিডা চেয়ারম্যান জানান, পরিসংখ্যান নয় বরং বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণা পরিবর্তনে গুরুত্ব দেওয়া হচ্ছে। সাইফুল রিপনের প্রতিবেদন। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জের জাপান ইকোনমিক জোন পরিদর্শন করে বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা। এ সময় 10,000 স্কয়ার ফুটের প্লট নিতে তাৎক্ষণিক চুক্তি করে সুইডিশ কোম্পানি নিলর্ন। এদিকে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে কোরিয়ান ও চীনের ব্যবসায়িক প্রতিনিধি দল। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিনিধি দল। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নাসার সঙ্গে স্পেস এক্সপ্লোরে 54তম দেশ হিসেবে চুক্তি করে বাংলাদেশ। এর মধ্য দিয়ে মহাকাশ গবেষণার ক্লাবে নাম লেখালো দেশ। বিকেলে হোটেল মিলনায়তনে সংবাদ সম্মেলনে কথা বলেন বিডার চেয়ারম্যান। এ সময় তিনি জানান, বাংলাদেশে $1 বিলিয়ন বিনিয়োগ করতে চায় নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। মহাকাশ গবেষণায় 54তম দেশ হিসেবে নাসার সাথে চুক্তি স্বাক্ষরের কথাও জানান তিনি। দুটো ইভেন্ট হয়েছে আজকে ইন্টারকন্টিনেন্টালে। প্রথম ইভেন্টটা ছিল নাসার সাথে আমরা আজকে আর্টেমিস অ্যাকর্ড সাইন করেছি। 54তম দেশ হিসেবে আজকে জয়েন করলাম, বা 53টা দেশ একসাথে নাসার সাথে স্পেস এক্সপ্লোরেশন নিয়ে কাজ করছে। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এনডিবি, এটা আপনাদের ব্রিক্স যে কান্ট্রিগুলো তাদের একটা জয়েন্ট এফোর্টে করা ব্যাংক। ওনারা এখন পর্যন্ত বাংলাদেশে প্রায় $300 মিলিয়ন মতো ইনভেস্ট করেছেন। কারণ খুব রিসেন্টলি ওনারা ওয়াসার সাথে একটা প্রজেক্ট অ্যাপ্রুভ করেছেন এবং ওনাদের প্ল্যান হচ্ছে যে এই বছর ওনারা $1 বিলিয়ন ফান্ডিং সাপোর্ট দিবেন বাংলাদেশে। সামিটে অংশ নেওয়া বিনিয়োগকারীরা ইতিবাচক মনোভাব নিয়ে ফিরছেন দাবি করে আসার কথা জানান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। সামিটটার মূল উদ্দেশ্য অনেকগুলো ইনভেস্টমেন্ট কমিটমেন্ট কনফার্ম করা না এবং সেটার একটা নাম্বার দিয়ে বলা না যে এই সামিট থেকে আমরা $10 বিলিয়ন ইনভেস্টমেন্ট পেলাম এবং এখান থেকে এত। এই ন্যারেটিভটা আমরা ড্র করার চেষ্টা করলে করতে পারি, বাট আসলে আমাদের করার কোনো ইচ্ছা নেই। আমি জেনুইনলি বিশ্বাস করি যে একটা সামিটে এসে কেউ ডিসিশন নেয় না সে কালকে ইনভেস্ট করবে, সে একটা জার্নির ভিতর দিয়ে যায়। তো সেই জার্নিতে আমাদের আসলে এই সামিটের উদ্দেশ্যটা হচ্ছে যে বাংলাদেশ সম্বন্ধে তাদের যে নেগেটিভ একটা ভিউ তৈরি হয়েছে অনেক পাস্টের, আমাদের পাস্ট হিস্ট্রির কারণে সেই ভিউটাকে ভেঙে দেওয়া এবং এই বাংলাদেশ যে একটা নিউ বাংলাদেশ সেই আন্ডারস্ট্যান্ডিংটা তাদের মধ্যে ইনস্টিল করা। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, বর্তমান সরকারের সংক্ষিপ্ত সময়ে বিনিয়োগের প্রতিবন্ধকতার সব সমস্যার সমাধান করতে না পারলেও তালিকা ধরে সব সমস্যার সমাধানে কাজ চলছে। সবগুলা প্রবলেম রিজলভ হবে না, এটা আশা করাও উচিত না আমাদের যে সবগুলা প্রবলেম রিজলভ হয়ে যাবে, বাট আমরা খুব স্পেসিফিক 20টা অ্যাকশন আইটেম নিয়ে কাজ করছি এই বছরের জন্য। সেই 20টা অ্যাকশন আইটেম আমরা রিজলভ করার চেষ্টা করব। দেশের বিভিন্ন এলাকায় নতুন অর্থনৈতিক অঞ্চল তৈরিতে সরকারের সব মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে বলেও জানান বিডার চেয়ারম্যান। আমরা চেষ্টা করছি যে এই একটু স্প্রেড করে আসলে বাংলাদেশে যাতে ইকোনমিক ডেভেলপমেন্টটা হয়, একটা সেন্ট্রালাইজড জায়গায় না হয়। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে নিতে চায় না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। মানবতা বিরোধী অপরাধের বিচার করার সক্ষমতা দেশের আদালতের রয়েছে জানিয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, প্রয়োজনে আইসিসির সহায়তা নেওয়া হবে। সাবরিনা মজুমদার রিপোর্ট।
জুলাই গণ অভ্যুত্থানে প্রসিকিউশনের তথ্য মতে শুধু চট্টগ্রামে পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগের গুলিতে আহতের সংখ্যা 459, যেখানে প্রাণ হারায় 9 জন। মঙ্গলবার এ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক সংসদ সদস্য ফজলে করিম ও অস্ত্রধারী যুবলীগ নেতা ফিরোজকে হাজির করা হয়। শুনানি শেষে ফিরোজকে পাঠানো হয় কারাগারে, আর সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়া হয়। আশুলিয়ার লাশ পোড়ানোর মামলায় হাজির করতে বলা হয় সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি সহ 3 জনকে। এ সময় চিফ প্রসিকিউটর বলেন, জুলাই আগস্টের গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে বিচার নিতে চায় না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। তবে আইসিসি সহযোগিতা করতে চাইলে স্বাগত জানানো হবে। ঘটনা বাংলাদেশে ঘটেছে, আসামিরা এই বাংলাদেশেই বাস করে বা বাংলাদেশের আশেপাশেই আছে, সাক্ষীরা এখানকার, সুতরাং এই বিচার বাংলাদেশের কোর্টে হবে, এটাই হচ্ছে স্বাভাবিক বিষয়। আইসিসিতে তখনই যেতে হয় যদি কোনো রাষ্ট্রের অভ্যন্তরে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচার করতে সেই রাষ্ট্র সক্ষম না হয়। তারা আমাদের বিভিন্ন টেকনিক্যাল সাপোর্ট দেবেন, সেটা অবশ্যই আমরা গ্রহণ করব। এদিন মামলার তদন্তের অগ্রগতি জানতে পেরে সন্তোষ প্রকাশ করেন গুমের শিকার বেশ কয়েকজন ভুক্তভোগী। এখন একটা পরিবেশ হয়েছে, সবাই বুঝতে পারছে যে অপরাধীকে দণ্ড দিতে হবে, এক্সাম্পল সৃষ্টি করতে হবে যাতে আগামীতে কখনো ফ্যাসিস্ট জন্ম না হয়। ট্রাইব্যুনালকে তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে অতীতের যে কোনো রেকর্ডের, তদন্তের যে কোনো রেকর্ড বা মামলার বিভিন্ন পর্যায়ের যে রেকর্ড, তার থেকে অনেক দ্রুততম সময়ের মধ্যে তারা বিভিন্ন মামলা ক্লোজ করে বিচারের আওতায় নিয়ে আসার চেষ্টা করছেন। বিচারের দৃশ্যমান অগ্রগতি হলে ভারতে বসে শেখ হাসিনার হুমকি দেয়া কমবে বলেও জানান তারা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। আগামী 29 এপ্রিল শুরু হচ্ছে হজ ফ্লাইট। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। এ সময় হজ এজেন্সির অনিয়ম তুলে ধরে তিনি জানান, এবার 21টি এজেন্সির গাফলতিতে প্রায় 10,500 জনের হজ যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। তাদের পাঠাতে ব্যর্থ হলে এজেন্সির লাইসেন্স বাতিল সহ মামলার হুঁশিয়ারি দেন ধর্ম উপদেষ্টা। আরো জানাচ্ছেন নাইম আফসান। প্রতি বছর হজে অংশ নিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ একত্র হন সৌদির পবিত্র মক্কা নগরীতে। অধিকাংশ মানুষই গিয়ে ওঠেন ভাড়া বাড়িতে, আর এই ভাড়া বাড়ির কাজটি করে থাকে হজ এজেন্সিগুলো। তবে এবছর মক্কা ও মদিনায় যথাসময়ে বাড়ি ভাড়া ও হজযাত্রী পরিবহন চুক্তি করেনি 21 এজেন্সি। এতে এবছর 10,487 জন হজযাত্রীর হজ করা অনিশ্চিত হয়ে পড়েছে। মঙ্গলবার বিকেলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ধর্ম বিষয়ক উপদেষ্টা আ.ম.ফ. খালিদ হোসেন। উপদেষ্টা বলেন, কোনো এজেন্সি অবহেলা বা গাফিলতির কারণে একজন হজযাত্রীও যদি হজ না করতে পারে, সে দায় সংশ্লিষ্ট এজেন্সিকেই নিতে হবে। কোনো এজেন্সির অবহেলা বা গাফিলতির কারণে একজন হজযাত্রীও যদি হজ করতে না পারেন, সেই দায় সংশ্লিষ্ট এজেন্সিকে নিতে হবে। এই দায় কোনোভাবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বহন করবে না। কোনো এজেন্সির অবহেলা ও দায়িত্বহীনতাকে ধর্ম মন্ত্রণালয় বরদাস্ত করবে না। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে হজ পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল ও জামানত বাজেয়াপ্ত সহ তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে বলেও জানান ধর্ম উপদেষ্টা। বছর যে সমস্ত এজেন্সির অব্যবস্থাপনার কারণে, অবহেলার কারণে কোনো হাজি যদি হজে যেতে ব্যর্থ হন, তাহলে সে সমস্ত এজেন্সির বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। তাদের লাইসেন্স আমরা বাতিল করে দেব, তাদের যেটা জামানত আছে সেটা বাজেয়াপ্ত করব এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা আমরা দায়ের করব। এবছর হজের প্রথম ফ্লাইট 29 এপ্রিল সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। বাংলাদেশ থেকে মোট 87,100 জন হজযাত্রী সৌদি আরবে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন 5,200 জন, আর বেসরকারি ব্যবস্থাপনায় 81,900 জন হজযাত্রী যাচ্ছেন সৌদি আরবে। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। আগামী জুন মাসের মধ্যে মূল্যস্ফীতি 8.5% নিচে নেমে আসার পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকে IMF এর সঙ্গে চলা বৈঠকে মূল্যস্ফীতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে সংস্থাটি। এ সময় প্রতিনিধি দলটি আগামী জুন নাগাদ বাংলাদেশের মূল্যস্ফীতি 8.5% নিচে নেমে আসবে বলে পূর্বাভাস দেয়।
এদিকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন মতে ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে 9.32%, যা আগের মাসে ছিল 9.94%। পয়লা বৈশাখ বা বাংলা বর্ষবরণ ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শোভাযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। আর নিরাপত্তা নিয়ে বাড়াবাড়ি থাকবে না জানিয়ে সংস্কৃতি উপদেষ্টা বলেন, শোভাযাত্রার নাম কি হবে তা 10 এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভায় চূড়ান্ত হবে। আরও জানাচ্ছেন নাফিয়া ফারজানা। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ বা বাংলা বর্ষবরণে চলছে জোর প্রস্তুতি। যদিও পহেলা বৈশাখের শোভাযাত্রার নাম নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। এমন প্রেক্ষাপটে সচিবালয়ে বসে পহেলা বৈশাখের নিরাপত্তা সংক্রান্ত বৈঠক। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে এতে অংশ নেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী সহ সংশ্লিষ্টরা। সভা শেষে সংস্কৃতি উপদেষ্টা জানান, এবারের শোভাযাত্রায় বাঙালি সহ 26টি জাতিগোষ্ঠী অংশ নেবে। নববর্ষ শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কিনা সে বিষয়ে 10 এপ্রিল সিদ্ধান্ত হবে। শোভাযাত্রা করে ঢাকা বিশ্ববিদ্যালয় 10 তারিখে তাদের প্রেস কনফারেন্সে সবাইকে জানাবে। নাম পরিবর্তন যদি করে সেটাও জানাবে, নাম যদি পরিবর্তন না করে সেটাও জানাবে। আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার আরও উৎসবমুখর পরিবেশ ও বড় পরিসরে বাংলা বর্ষবরণ হবে। এ নিয়ে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। থ্রেটের উপরে নির্ভর করে সিকিউরিটি দেওয়া হয়। এখন যদি আগের থেকে তা আমি বলবো যে এখানে সিকিউরিটি থ্রেট অনেক কম, এই জন্য নিরাপত্তা হয়তো আমরা ওই ক্ষেত্রে হয়তো একটু লিবারেলও করতে হতে পারে। আবার যদি মনে করি যে সিকিউরিটি থ্রেট আরও বেশি, তা আমরা আবার বাড়াইতে হতে পারে। সভায় বর্ষবরণে রমনা বটমূল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোভাযাত্রা, হাতির ছিল রবীন্দ্র সরোবর সহ ঢাকা ও ঢাকার বাইরের সব অনুষ্ঠানের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। তবে শোভাযাত্রার আগে পিছে নিরাপত্তার বাড়াবাড়ি থাকবে না। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিনের কাছাকাছি সাগর থেকে 2টি মাছ ধরা ট্রলার সহ 11 জেলেকে অপহরণ করেছে মিয়ানমারের আরাকান আর্মিরা। মঙ্গলবার সকালে বাংলাদেশ জলসীমা থেকে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায় তারা। টেকনাফ কাউকখালী বোট মালিক সমিতি জানায়, আরও 2টি মাছ ধরার নৌকা নিখোঁজের খবর রয়েছে, তবে তাদের অপহরণের বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে টেকনাফের শাহপুরীর দ্বীপ ইউপি সদস্য বলেন, সাগরে মাছ ধরতে যাওয়া বেশ কয়েকটি নৌকাকে ধাওয়া করেছিল আরাকান আর্মি। আইনশৃঙ্খলা বাহিনীদের সঙ্গে আলোচনা করে তাদের ফেরত আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা।